চলে যাবে, বাপ? কোনোভাবে আর 2 দিন থেকে যাও না। মায়ের অবুঝ আবদার শুনে ঠোঁট এলিয়ে অল্পস্বল্প হাসল ইরফান। আলগোছে মা কে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, নট পসিবল, মা। উপরমহল থেকে অর্ডার এসেছে। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। মা তবুও মানছে না। মায়ের মন তো। সে আবারও বলল ভীষণ মন খারাপ নিয়ে, তুমি আজই চলে যাচ্ছ, ইরফান। আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান আর তুমি থাকবে না? আমার ভীষণ খারাপ লাগছে, বাবা। 8টা মাস পর তুমি বাড়ি এলে, অথচ 2 দিনও আমার কাছে থাকলে না। ইরফান মা কে এবার আলতো জড়িয়ে ধরল। মায়ের ডান হাত নিজের মুঠোবন্দি করে চুমু খেল। বুক ফুলিয়ে বলল, তুমি কোনো সাধারণ মা নও, মা। তুমি একজন সৈনিকের মা। তাদের এত ইমোশনাল হতে নেই, জানো না? একজন সৈনিকের কাছে সবকিছুর ঊর্ধ্বে তার দেশ, দেশের মানুষ, এবং তার দায়িত্ব। মা চোখের জল মুছে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, যেন সমস্ত কষ্ট সয় নিয়েও ছেলের পথচলায় কখনো বাধা হতে না চান। কিন্তু অবাধ্য চোখজোড়া থামে না। চুয়ে চুয়ে জল পড়ে ভিজিয়ে দিচ্ছে ছেলের কাঁধটা। একজন সৈনিকের মা হওয়া যেমন গর্বের, তেমনি যন্ত্রণার এবং আতঙ্কের। তাদের সন্তানের জীবন অজানা, অনিশ্চিত। আজ যে সন্তান সশরীরে তার কাছে ফিরে এসেছে, আগামীকাল যে সে কাফনে মুড়ে আসবে না, এমন কোনো নিশ্চয়তাও নেই। দেশ ও দেশের জন্য তাদের জান দিতে হলেও পিছিয়ে যায় না তারা। পিছিয়ে যাওয়ার নিয়ম যে তাদের নীতির বাইরে। ইরফান মা কে আগলে ধরে, ফোঁস করে শ্বাস টানল। হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। মা কাঁদছে। তাকে এভাবে ফেলেও যেতে ইচ্ছে করে না। আবার দেরি করার মতো সময় নেই। ইরফান অসহায় বোধ করে তাকালো দাদির মুখপানে। ইসাবেলা অমনি পুত্র বধূকে ধামকিয়ে উঠল, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই, বড় বউ? ছেলেটা চলে যাচ্ছে, আর তুমি তাকে কাঁদিয়ে দুর্বল করে দিচ্ছ। আমাকে কখনো দেখেছ ছেলেদের সামনে এমনভাবে কাঁদতে? একজন সৈনিকের মা হতে হলে চোখের জলে নয়, বুকের জোরে শক্ত থাকতে হয়। মা হতে হবে, কিন্তু গর্বের সঙ্গে, দুর্বলতার সঙ্গে নয়। তুমি তোমার ঘরে যাও, বড় বউ। মৌসুমী তালুকদার নিজেকে সামলে ছেলেকে ছেড়ে দিল। কিন্তু ঘরে আর গেল না। নাক টানতে টানতে দরজার এক কোণায় দাঁড়ালো। নিচু স্বরে শাশুড়ি মা কে বলল, আমি আপনার মতো এত শক্ত নই, আম্মা। ইসাবেলা গোপনে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। আসলেই কি সে এত শক্ত? সবাই তার শক্ত খোলস দেখল, কিন্তু আড়ালে আবডালে তার শ্বাসরুদ্ধকর কান্নার ভান কেউ দেখল না। যদিও সে সুযোগ উনি কাউকে দেননি। ইসাবেলা আর কথা বাড়াল না। নাতিকে দুটো ভালোমন্দ বলে গেইট অবধি এগিয়ে দিতে গেল। তার পিছনে পিছনে আরাফাতও এলো। এতক্ষণে সেও ঘুম থেকে উঠে গিয়েছে। ইরফান যাওয়ার আগে শেষবার মা কে বলল, তুমি মন খারাপ করিও না, মা। আমি এই তো তোমার পাশাপাশি থাকছি এখন। চট্টগ্রাম সেনানিবাস থেকে আমাদের বাসার পথটা বড়জোর আধ ঘন্টার। এরপর আমি সুযোগ পেলেই তোমাকে দেখে যাব। মা জানে, ছেলে তার সেই সুযোগ পাবে না। ওদের মিশন ফিশনের অভাব আছে নাকি? হুটহাট পোস্টিং বদলায়। আবার কোথায়, কোন দিকে ছুটতে হবে কে জানে। তবুও মা ছেলেকে বলল, সাবধানে থেকো, বাবা। মা তোমার ফেরার অপেক্ষা করবে। ইরফান মুচকি হেসে পা বাড়ালো সামনের পথটায়। গেইটের কাছে আসতেই তার মনে হলো, কি যেন আজ মিসিং। ইরফান আরও একবার হাত ঘড়ি দেখল। অহেতুক বাড়ির আশপাশটায় তাকালো। হুট করেই সেখানে লুঙ্গি হাতে উঁচিয়ে দৌড়ে আসলো শাওন। ইয়াসিন ফারুকের একমাত্র ছেলে সে। বাচ্চাটাকে কিছুদিন আগেই সুন্নাতুল খতনা করানো হয়েছে। আগামীকাল সেটার আবার অনুষ্ঠান হবে। শাওনের শখ। বাচ্চাটা খুব চঞ্চল, দুষ্টু বটে। এই বয়সে এত বেপরোয়া। গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী। একমাত্র ছেলের আবদারে বড় অনুষ্ঠানের আয়োজনই করেছে ওর বাবা মা। এর মধ্যে কি একটা শ্রী ঘটনা ঘটেছে। কিন্তু অনুষ্ঠান থামিয়ে রাখা যাবে না। সবাইকে দাওয়াত টাওয়াতও দেওয়া শেষ। এত ভোরে শাওনকে এখানে দেখে শাহনাজ পারভীন ছেলেকে ধমকে উঠল, তুমি এখানে কেন এসেছো, শাওন?
বাবা তোমাকে হাঁটতে নিষেধ করছিল না? শাওন মায়ের কথা গ্রাহ্য করলে তো। সে এসেই ছোট ছোট হাত দিয়ে ইরফান ভাইয়ের হাঁটু ঝাপটিয়ে ধরল। আদুরে স্বরে ডাকল, ও ইরফান ভাই। ইরফান মৃদু হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। শাওন আবারও বলল, তুমি চলে যাচ্ছ, ইরফান ভাই? আমার ছোট পাখির অনুষ্ঠান খেয়ে যাবে না? পাশ থেকে আরাফাত অবাক হয়ে একই শব্দ আওড়াল। ছোট পাখি, ছোট পাখি, এই ছোট পাখিটা কি রে? এটার আবার অনুষ্ঠানও হয় নাকি? শাওন ছোট ছোট মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, ওমা, তুমি ছোট পাখি চেনো না? তোমার ছোট পাখি নেই নাকি, আরাফাত ভাইয়া? আরাফাত বোকা বোকা কণ্ঠে বলে বসল, না তো। তোর ছোট পাখিটা একটু দেখা তো ভাই। দেখি কোনটাকে ছোট পাখি বলে। শাওন ফট করে নিজের লুঙ্গিটা উঁচিয়ে আরাফাতকে দেখিয়ে ফোকলা দাঁতে হেসে বলল, এই যে দেখো, আমার ছোট পাখিটা একদম ছোট হয়ে গেছে। এটাতে খুব ব্যথা, জানো? আরাফাত ফাঁকা ঢোক গিলল। এতক্ষণের সবটা বুঝতে পেরে মুহূর্তেই তার মুখটা লজ্জায় নত হয়ে গেল। ভাই বোন, মা চাচিদের সামনে ইরফানও লজ্জা এদিক সেদিকে চাইল। সেই সাথে ভাইয়ের দিকে কটমট করে তাকালো। যদিও প্রথমে এরকম উদ্ভট শব্দ শুনে সেও বুঝতে পারছিল, কিন্তু যতক্ষণে বুঝল ততক্ষণে আরাফাতকে আর থামানো গেল না। দুটোই বাদাইম্মা। ছেলের উদ্ভট কথাবার্তা, তার হালচালে বড় বড় ছেলেদের সামনে বেজায় লজ্জায় পড়ল শাহনাজ পারভিন ও ওদের মেঝো মা আফসানা। শুধু মিটমিট করে হাসছে ইসাবেলা ও ইরা। তন্মধ্যে শাহনাজ নিজের ছেলেকে পুনরায় ধমক দিল। নাক মুখ কুঁচকে বলল, ছি, এসব কি পচা কথা। এই, তুমি এগুলো কই থেকে শিখেছ? শাওন ফোকলা দাঁতে হাসছিল। মায়ের ধমকে তার মুখটা চুপসে গেল। সে আর কালবিলম্ব না করে বলল, মমো, আই ডোন্ট নো। আমাকে এসব সিদরা আপু শিখিয়েছে। আপু বলেছে, ছেলেদের এটার নাম ছোট পাখি। আর এটার অনুষ্ঠান করলে সেটাকে বলতে হয় ছোট পাখির অনুষ্ঠান। আচ্ছা মমো, আপু কি আমায় ভুল শিখিয়েছে? তুমি আমায় বকছো কেন? শাওনের সহজ সরল স্বীকারোক্তি। সিদরা নামটা শুনেই নাক কুচকায় ইরফান। মেয়েটা এত উদ্ভট। এর মধ্যে ক্ষেপে যায় মেঝো মা। বড় মেয়েটা তার এত বাদর। আজ ধরবে সে। অতানটা আজ শুধু ঘুম থেকে একবার উঠুক। একদম উচিত শিক্ষা দিবে। সেই সঙ্গে ওদের বাপটাকেও একটা শিক্ষা দিতে হবে। দুটো মাত্র মেয়ে তার, সিদরা আর মিথিলা। দুটো মেয়েকেই ওদের বাপ আদর দিতে দিতে বাদর বানিয়েছে। ডিগ্রি মুখ অবধি চাদর টেনে বেঘোর ঘুমাচ্ছিল সিধরা। আচমকা কেউ তার সাধের ঘুম ভেঙে দিল। কেউ খুব তাড়াহুড়ো করে জানালো, তোর লেফটেন্যান্ট চলে যাচ্ছে, সিধরা। তুই এখনো ঘুমোচ্ছিস? ঘুমকাতুরে সিধরা প্রথমে কথাটা আমলেই নিল না। কিন্তু কেউ যখন ধাক্কাধাক্কি শুরু করল, তখন বিরক্ত চোখে তাকিয়ে দেখল ইরা দাঁড়িয়ে আছে। ওরা জন সমবয়সী, একই ঘরে থাকে, আর চুলোচুলি সম্পর্কও কম নয়। অমনি সিধরা বিরক্ত স্বরে বলল, ঘুমাতে দে তো, বা ল। মরছে কে এই ভোরবেলায়? রাতভর তো নাক ডাকিস, আমি একদম ঘুমাতে পারি না। এখন একটু শান্তি দে, বইন। ইরা ঝংকার তুলল। মুখ বাঁকিয়ে হনহন করে আবার বাইরে চলে গেল। তার এত কিসের ঠেকা? তার এত ঠেকা পড়েনি তো। সিধরা বনের থেকে নিস্তার পেয়ে আবারও গলা অবধি চাদর টেনে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আচমকা মনে হলো ইরা কি যেন বলছিল। লেফটেন্যান্ট সাহেব চলে যাচ্ছে? মানে, কোথায় যাচ্ছে উনি? অমনি ধরফরিয়ে উঠে বসল সিধরা। আচমকা বাইকের হর্ন কানে যেতেই দৌড়ে বারান্দায় চলে গেল মেয়েটা। মুহূর্তেই তার মুখখানা অন্ধকার হয়ে এলো, চোখের কোটরে জল জমল। প্রতীক্ষার দীর্ঘ 8টা মাস। অপেক্ষারত এক প্রেমিকের ন্যায় সেও মানুষটাকে একনজর দেখার জন্য দিন গুনছিল। কত সেই অপেক্ষার পর মানুষটা এলো, আবার চলেও যাচ্ছে। এতদিন পর এলো, অথচ তাকে দুটো দিনও মন ভরে দেখা হলো না। সিধরার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল।
এতদিন যে কথা জমিয়ে রেখেছিল সে, যে অনুভূতি বুকে পুষে রেখেছিল, সেটা এবারও বলা হলো না। চোখের সামনে ইরফান ভাই একটু একটু করে মিলিয়ে যাচ্ছে, দূরে, আরো দূরে, অথচ সে দাঁড়িয়ে আছে একটুখানি ভালোবাসার ওজন নিয়ে, যা কখনো প্রকাশ পায়নি। মেয়েটার চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল। ঠোঁট কাপল, গলা ধরে এলো, তবুও মৃদু স্বরে ফিসফিস করে বলল। এবারও বলা হলো না, ইরফান ভাই, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ইরফানও না, ছেলেটা একটা বারো পিছনে তাকালো না। যদি তাকাত, তাহলে দেখত, কয়েক জোড়া ছলছল চোখ তার চলে যাওয়াকে নিঃশব্দে বিদায় জানাচ্ছে। ইরফান জানে, সেই চোখগুলো এখনো তার দিকেই তাকিয়ে আছে। জানে, এই মায়া ছিন্ন করা এত সহজ নয়। ওই যে, ঘোলাটে একজোড়া বিশেষ চোখ, সেই মেয়েটা, যে প্রতিবার চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটিবারও কিছু বলে না, তবুও তার চোখ বলে দেয় না বলা হাজারো কথা। কত আকুতি ভরা সেই চোখ। কিন্তু একজন সৈনিক জানে, তার পথটা শুধু সামনে। তাদের পিছনে তাকানোর নিয়ম নেই। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।